রাম নাম। নমস্কার সবাইকে, দ্য স্যামকে ইউটিউব চ্যানেলে আরো একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। নাম সুখ ধাম ভজলে রাম নাম সুখ ধাম। আজ একটি বিশেষ ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে এসেছি। সুখ আপনারা যদি ইন্টারনেটে সার্চ করে সাহিত্য হনুমান ভারতবর্ষের কোথায় কোথায় রয়েছে, তাহলে হয়তো 3টি জায়গার কথা আপনারা পাবেন ইন্টারনেটে। প্রথমটা হচ্ছে মহারাষ্ট্রের ঔরঙ্গাবাদে ছত্রপতি শিবাজী নগরে, এবং দ্বিতীয়টি হচ্ছে মধ্যপ্রদেশের জামশালিতে, এবং তৃতীয়টি হচ্ছে প্রয়াগরাজে, যেখানে গঙ্গা, যমুনা এবং সরস্বতী 3টি নদীর মিলনস্থলের সামনেই রয়েছে হনুমানজির একটি সাহিত্য মূর্তি। এবং এই 3টি জায়গা কিন্তু খুবই ফেমাস, অনেক পৌরাণিক ইতিহাস রয়েছে সেই 3টি জায়গায়। কিন্তু আমরা পশ্চিমবঙ্গে থেকেও পশ্চিমবঙ্গের একটি পুরনো মন্দির সেই সম্পর্কে অনেকেই জানি না। শুধু পশ্চিমবঙ্গে নয়, সারা বিশ্বের সবথেকে বড় সাহিত্য বাবা বজরঙ্গ। আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে এই যে মাদ্রাল হনুমান যে মন্দির, এর কিন্তু কোনো উল্লেখ নেই। এর পেছনে রহস্যটা কি? মানে অনেকে বলে যে হনুমানজি যখন সঞ্জীবনী গুটি নিয়ে যাচ্ছিলেন তখন এখানে শায়িত হয়েছিলেন। না, এটা ভুল, এটা ভুল ধারণা। অনেক কালের বিবর্তনে এই মন্দির একসময় চাপা পড়ে গিয়েছিল। এই মন্দিরের, এই হনুমানজির একটি পুরনো ইতিহাস রয়েছে, এবং এই মন্দিরের সামনে একটি মা অন্নপূর্ণা দেবীরও মন্দির রয়েছে, অনেকটাই প্রাচীন, প্রায় 300-400 বছরেরও প্রাচীন মন্দির। তো সেই মন্দিরের ইতিহাস কিন্তু এখনও জানা সম্ভব হয়নি। এখানে আর্কিওলজি ডিপার্টমেন্টের অনেক লোক এসেছিল, তারা এই সম্বন্ধে আরও বিস্তারিত তথ্য জানার চেষ্টা করেছিল, কিন্তু পৌরাণিক পুঁথি অনেকটাই নষ্ট হয়ে গেছে। এখানকার লোকমুখে যেটা শোনা বা পণ্ডিতরা যেটা জানেন সেটাই আমি আজকে আপনাদের সামনে তুলে ধরবো, এবং আপনারাই অ্যানালাইজ করবেন যে এই মূর্তিটা বা এই মন্দিরটা কতটা পুরনো হতে পারে। আমি চেষ্টা করব ইতিহাসের পাতায় এই যে মাদ্রাল হনুমান মন্দিরের যে ইতিহাসটা নেই, সেই ইতিহাসটা আমি তুলে ধরার এই ভিডিওর মাধ্যমে। ভিডিওর সাথে থাকুন, ভিডিওটা অনেকটাই ইনফরমেটিভ হবে। আর কথা বেশি বলবো না, সরাসরি মন্দিরের ভেতরে যাওয়া যাক। এবং মন্দিরের প্রবেশের মুখেই আপনারা দেখতে পাবেন এখানে শ্রী গণেশ ঠাকুরের একটি মূর্তি রয়েছে। গণেশ ঠাকুরের মূর্তির ঠিক বাদিকেই রয়েছে হনুমানজির এই যে মন্দির, এবং মন্দির চত্বরটা কিন্তু অনেকটাই বড়। এপাশে একটা পুকুর রয়েছে, এবং এই হনুমানজির মন্দিরের ঠিক পেছনে কিন্তু পৌরাণিক একটা অন্নপূর্ণা দেবীর মন্দিরও রয়েছে, এবং তার নিচে একটি শিবলিঙ্গ রয়েছে যা অনেকটাই প্রাচীন। মন্দিরে ঢোকার মুখেই এই যে যজ্ঞকুণ্ড দেখছেন, এই যজ্ঞকুণ্ড কিন্তু ছিল না একটা টাইমে। এই যজ্ঞকুণ্ডটা কিন্তু নতুন করে তৈরি করা হয়েছে, এবং এই যে হনুমানজির যে মূর্তি রয়েছে এখানে শায়িত, আমি দেখানোর চেষ্টা করব আপনাদের। এই যে স্থানটা দেখতে পাচ্ছেন, এই স্থানটাও কিন্তু কালের বিবর্তনে চাপা পড়ে গিয়েছিল। এই মূর্তি কিন্তু এতটাই প্রাচীন যে এই জায়গাটা টোটালটাই জল বা মাটি দিয়ে কিন্তু চাপা ছিল। তো কোনো এক ভক্তকে স্বপ্নাদেশ দেন, দেওয়ার পরে কিন্তু সে এই জায়গাটাকে ঘুরে এই হনুমানজির মূর্তিটা বের করেন, এবং তারপর থেকেই কিন্তু পুজো অর্চনা হয়ে আসছে। তো এর বিস্তারিত ঘটনা আমার ঠিক জানা নেই, আমি যতটুকু জানি আমি ততটুকুই আপনাদের এখন এই মুহূর্তে জানানোর চেষ্টা করব। তো চলুন ভেতরে যাই মন্দিরের। তো হনুমানজি বা বজরংবলীর মূর্তির যে স্থান, সেই স্থানে পৌঁছানোর জন্য এপাশ থেকে একটা সরু গলি রয়েছে, এই গলি ধরেই কিন্তু নিচে নামতে হবে। এবং এই যে মন্দির বা এই স্থান যেখানে হনুমানজির শায়িত মূর্তিটা রয়েছে,
এর উচ্চতা কিন্তু প্রায় 8 থেকে 10 ফুটের মতো। তো এই জায়গাতে কিন্তু হনুমানজির মূর্তিটা পরে বের হয়েছে। এই হনুমান মূর্তিটা কিন্তু অনেকটাই প্রাচীন এবং এই হনুমানজির মূর্তির একটি আলাদা বৈশিষ্ট্য রয়েছে। এই যে হাতের সামনে যে চ্যানেল দেখতে পাচ্ছেন পাইপের মতো, এইখানে চ্যানেল আছে, তারপর লেজের এই দিকে দেখতে পাচ্ছেন এখানে চ্যানেল রয়েছে এবং এপাশেও চ্যানেল রয়েছে। পুরো মূর্তিটা যদি আপনারা প্রদক্ষিণ করেন তাহলে অনেক কিন্তু ছোট ছোট এই যে চ্যানেল খুঁজে পাবেন, যেই চ্যানেলের মাধ্যমে কিন্তু জল বেরিয়ে আসে। মানে এখানকার স্থানীয়রা বা পুরোহিত বা পণ্ডিতেরা তারা যেটা বলে থাকে যে এই চ্যানেলের মাধ্যমে বা এখানে কিন্তু গঙ্গার সাথে একটি লিঙ্ক রয়েছে, মা গঙ্গা, তো তার সাথে লিঙ্ক রয়েছে এবং প্রায় প্রতিদিনই এই চ্যানেল থেকে কিন্তু জল বের হয় এবং এই জায়গাটা মানে পূর্ণিমা বা জোয়ার ভাটার সময় কিন্তু এইখানে অনেকটাই জল বেরিয়ে আসে এবং এই মাধ্যমে কিন্তু জলটা এক জায়গায় জড়ো হয় এবং এই যে পাইপ দেখতে পাচ্ছেন মোটর লাগানো রয়েছে, এই মোটরের মাধ্যমে কিন্তু এই যে নিচে যে জলটা থাকে সেই জলটা কিন্তু বাইরে বেরিয়ে যায়। তো এর পৌরাণিক কি কথা রয়েছে বা কি ইতিহাস রয়েছে সেটা আমার জানা নেই। এখানকার যারা পুরোহিত বা এখানকার যারা সেক্রেটারি রয়েছে, এখানকার কমিটির যারা দায়িত্বে রয়েছে, তো তারাই একমাত্র এই জিনিসটার ব্যাপারে বলতে পারবে। এবং পশ্চিমবঙ্গের অনেক মানুষই কিন্তু এই বিষয় সম্পর্কে সচেতন নন। অনেকেই জানেন না যে আমাদের পশ্চিমবঙ্গের কাকিনাড়া অঞ্চলে কিন্তু একটি হনুমানজির মূর্তি রয়েছে, হনুমানজি শায়িত অবস্থায় রয়েছে। আর এখানে কিন্তু লেখা আছে যে মেয়েরা ছোবেন না, মহিলাদের কিন্তু এই মূর্তি ছোঁয়া বারণ রয়েছে। পুরুষরা ছুঁতে পারবে, চরণ ধরতে পারবে, কিন্তু মহিলাদের উদ্দেশ্যে কিন্তু এখানে লাল কালি দিয়ে লেখা আছে যে মহিলারা যেন এটাকে টাচ না করেন। তাদের এটা মান্যতা রয়েছে যে মহিলারা যাতে না ছোঁয়, কোনো একটা হয়তো বিষয় রয়েছে, সেটা আমার জানা নেই। তো সেই বিষয়টা আমরা পুরোহিত মশাইয়ের কাছ থেকে পরে জেনে নেব। এখন আপনাদের পুরো মন্দিরটা আমি সুন্দরভাবে ঘুরে দেখাচ্ছি এবং এই মন্দিরের ইতিহাস আমি বলবো আপনাদের। এই মন্দিরে কিভাবে পৌঁছবেন তাও কিন্তু আমি আপনাদের জানাবো এবং পুজো দেওয়ার পর আপনাদের এই গলি ধরে বেরিয়ে যেতে হবে, ওয়ান ওয়ে করা, ওখান থেকে আপনাদের প্রবেশ করতে হবে এবং এদিক থেকে আপনাদের মন্দিরের বাইরে বেরোতে হবে। এবং হনুমানজির মন্দিরের বাইরে থেকে বেরিয়ে আপনারা ধূপকাঠি মোমবাতি ঠিক ওখানে ধরাতে পারবেন। এবং এই পাশ দিয়েও একটা রাস্তা আছে, ওই দিক দিয়েও কিন্তু রাস্তা রয়েছে যেখান থেকে আপনারা মা অন্নপূর্ণা দেবীর মন্দিরে পৌঁছতে পারবেন। হনুমানজির দর্শন করার পর আপনারা এই গলি ধরে সোজা বেরোলে এখানে একটা ছোট্ট পার্কের মতো দেখতে পাবেন, যেখানে কিন্তু আপনাদের একটা সুন্দর বিকেল কাটাতে পারবেন পরিবার নিয়ে এসে। এবং এই টোটাল চত্বরে কিন্তু কোনো রকম আমিষ খাওয়া যায় না, এখানে টোটালটাই নিরামিষ খেতে হয়। আপনারা যদি বাইরে থেকে কোনো খাবার দ্রব্য আনেন তাহলে বুঝে শুনে নিয়ে আসবেন, এখানে বসে আপনারা সেই খাবার গ্রহণ করতেই পারেন, কোনো অসুবিধা নেই, কিন্তু সেটা কিন্তু আমিষ হওয়া চলবে না, নিরামিষ থাকতে হবে। এবং এই যে পাশেই দেখতে পাচ্ছেন এখানে বিরাট প্রাচীন একটা মন্দির রয়েছে মা অন্নপূর্ণা দেবীর। এই মন্দিরেরও কিন্তু অনেক পৌরাণিক ইতিহাস রয়েছে। এই মন্দিরের যা ডিজাইন দেখতে পাচ্ছেন এর পেছনেও কিন্তু অনেক লজিক রয়েছে। তো সমস্ত কিছুই আমি ঘেঁটে জানার চেষ্টা করব এবং আপনাদের সামনেও সমস্তটা তুলে ধরার চেষ্টা করব। হনুমানজির তো মূর্তি আমি আপনাদের দেখালাম এবং তার ব্যাপারেও অনেকটাই জানালাম। তো এরপর আমি যাব অন্নপূর্ণা দেবীর মন্দিরে। মা অন্নপূর্ণার একটা মূর্তি রয়েছে, তার সাথে শিব ঠাকুরেরও মূর্তি রয়েছে এবং তার সাথে সাথে অনেক দেবদেবীরও কিন্তু মূর্তি রয়েছে। এবং এই ঠিক অন্নপূর্ণা দেবীর মন্দিরের ঠিক নিচে গ্রাউন্ডে শিবলিঙ্গ রয়েছে একটা। তো সেই শিবলিঙ্গও কিন্তু অনেকটাই পুরনো ইতিহাস রয়েছে, তার সমস্ত কিছু শোনাচ্ছি চলুন। তো এই হচ্ছে মা অন্নপূর্ণা দেবীর মন্দির, ভেতরে আমি একটু ঢুকলাম এবং আপনাদের দেখানোর চেষ্টা করব। এই হচ্ছে মূর্তি এবং মা অন্নপূর্ণা দেবী রয়েছে, ভোলে বাবা রয়েছে এবং তার পাশে রয়েছে সিদ্ধিদাতা গণেশ এবং মা অন্নপূর্ণা দেবীর ঘট রয়েছে। এবং এই মন্দিরে ঢুকলে মানে একটা আলাদা রকম অনুভূতি আপনাদের হবে। এখন বর্তমানে কনস্ট্রাকশনের কাজ চলছে, মন্দিরটাকে সুন্দরভাবে সাজানো হচ্ছে, রং করা হচ্ছে। পেছনে যেটা দেখতে পাচ্ছেন এটা আপনারা অনেকেই জানেন, এটা হচ্ছে সমুদ্র মন্থনের দৃশ্য, যেখানে একদিকে অসুররা রয়েছে আর একদিকে দেবতারা রয়েছে।
এবং মাঝখানে রয়েছে গোবর্ধন পর্বত এবং তাকে বেঁধে যে সাপ রাখা হয়েছে সেটা হচ্ছে বাসুকী নাগ। তো আর নিচে নারায়ণ ঠাকুর রয়েছেন কচ্ছপের রূপ নিয়ে। তো সেই সমস্ত দৃশ্যই কিন্তু এখানে ওয়ালে সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে। এবং এ পাশেও রয়েছে সিদ্ধিদাতা গণেশের একটা মূর্তি এবং এ পাশে মা লক্ষ্মী এবং নারায়ণ ঠাকুরের একটা মূর্তি রয়েছে। আর এ পাশে গভীর সমুদ্রে যেখানে নারায়ণ ঠাকুরের আর কি বিশ্রামের জায়গা, সেখানেও কিন্তু একটা মানে সেই জায়গারও একটা সুন্দর নিদর্শন রেখেছে। তার পাশে হনুমান ঠাকুরও রয়েছে এবং নারদমণি রয়েছে আর গরুর দেব রয়েছে। তার পাশে মা লক্ষ্মী রয়েছে যে সর্বদা বিশ্রাম অবস্থায় নারায়ণ ঠাকুরের পা আর কি টিপে দেয়, যেটা আমরা জানি। তো এই হচ্ছে টোটাল ভেতরের অংশটা। এবং সবথেকে ইন্টারেস্টিং যে ব্যাপারটা সেটা হচ্ছে গিয়ে ওপরের গম্বুজ। এখান থেকে যদি আপনারা ওপর দিকে তাকান দেখতে পাবেন যে পুরোনো দিনে যেরকম মন্দিরের স্ট্রাকচার থাকে পুরোটা সেই রকমই করা রয়েছে, অনেকটাই কিন্তু পুরনো। এবং এই টোটাল দায়ভারটা কি এখানকার মিউনিসিপ্যালিটিরা করছে নাকি? তাহলে মন্দির যে আমাদের কমিটি আছে, কমিটি, আচ্ছা, দানার্থে এগুলো সম্পূর্ণভাবে। আচ্ছা 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 আচ্ছা। তো মানুষের সহযোগিতায় মানে আপনারা যারা দান করছেন এখানে এসে মুক্ত হস্তে দান করা এবং এখানকার আশেপাশে যত মানুষজন এবং কমিটির মেম্বার সদস্য যারা রয়েছেন আর কি, তাদের সকলের সহযোগিতায় কিন্তু মন্দিরটা আবার নতুন করে তৈরি হচ্ছে। আর মন্দিরের বাইরে আরেকটা আপনাদের ইন্টারেস্টিং জিনিস দেখায়, যেটা হচ্ছে কি এই যে সাপ দেখতে পাচ্ছেন না, এই মন্দিরের গা বেয়ে যে সাপগুলো রয়েছে এগুলো অ্যাকচুয়ালি রেন ওয়াটারকে পাস করানোর জন্য, তাই তো? এর মুখ থেকে পাইপ রয়েছে, এখন বন্ধ হয়ে গেছে না? এটা আগে ঠিকঠাক ছিল, আগে ঠিকঠাক ছিল, এখন চেষ্টা করা হয়েছে। এখন কি বেরোবে জল? এখন আর বেরোবে না, জ্যাম হয়ে রয়েছে না। ও এখন কিন্তু এই মুহূর্তে এগুলো থেকে আর জলটা মানে রেইন ওয়াটার উপর থেকে বৃষ্টির জল যেটা জমতো সেই জল কিন্তু ড্রেনেজ সিস্টেমটা এইভাবে করা হয়েছিল মানে সাপের মুখ থেকে। আর এর ওয়ালেও নাকি অনেক হিরে রত্ন মানে ছিল, বহুকাল আগে ছিল না, সেগুলো সব হারিয়ে গেছে। হ্যাঁ, এখন ডাকাত যখন ছিল তখন নিয়েছে ডাকাতি করে। এখন সেই জায়গায় কিন্তু এই যে দেখতে পাচ্ছেন কাচ দিয়ে ডিজাইন করা রয়েছে। তো এই সমস্ত জায়গায় আমার শোনা কথা, এখানকার মানুষদের কাছ থেকে যেটা জানলাম, যে এই মন্দির জুড়ে এই মূর্তিদের গায়ে কিন্তু অনেক মণিরত্ন ছিল। তো সেই রত্নগুলো বর্গী হামলা বলুন বা কালক্রমে ডাকাত হামলা ডাকাতি মুক্ত ছিল, হিরে জহরত ছিল, এগুলো সব ছিল, ভালো জিনিস ছিল উপরটাতে। হ্যাঁ, উপরটাতে উপরের যে ডিজাইনটা, এই ডিজাইনটা যদি আপনারা লক্ষ্য করেন তাহলে দেখতে পারবেন এই ডিজাইনের মধ্যেই কিন্তু মানে রত্ন দিয়ে সাজানোর ব্যাপারটা ছিল এবং চূড়াতেও কিন্তু অনেক কারুকার্য ছিল। তো কালক্রমে বর্গী হামলা বলুন ডাকাতি বলুন, তো সেই সময়ে এগুলো কিন্তু আস্তে আস্তে বিলুপ্ত হয়ে যায়, কিন্তু তার অবশিষ্টাংশ পড়ে থাকে, যেটা আপনারা দেখতেই পাচ্ছেন। এই যে পিলার, এগুলোকে ছুলে মনে হয় যেন সেই প্রাচীন ইতিহাসের ছোঁয়া হাতে পাচ্ছি। এই টোটালটাই পাথর না, পুরো বালি মানে বেলে পাথরের কিন্তু পিলার এক একটা। এবং এই যে মন্দিরটা, এই মন্দিরের আপনারা যদি স্ট্রাকচারটা দেখেন তাহলে আশা করি যারা একটু আর্কিওলজি নিয়ে পড়েছেন বা জানেন তারা হয়তো বুঝতে পারবেন এর প্রাচীনত্ব কতটা। এবং এই যে মন্দিরটা, এখানে কিন্তু এর ডেফিনেশন শেষ নয়। এই যে দেখতে পাচ্ছেন লোহার যে স্তম্ভগুলো, এই চারটে বা দুটো স্তম্ভ প্লাস আকৃতিতে কিন্তু এই টোটাল জিনিসটাকে আগলে রেখেছে। এবং ঠিক তার নিচে যদি লক্ষ্য করেন এখানে কিন্তু প্রাচীন একটা শিবলিঙ্গ রয়েছে, এরও কিন্তু প্রাচীনত্ব রয়েছে, এরও কিন্তু অনেক ইতিহাস রয়েছে। এই নিচের যে মন্দিরটা, এই মন্দিরে ঢুকতে গেলে আমাকে ওপাশ ধরে আসতে হবে এবং ওপাশ ধরে এসে কিন্তু মন্দিরের ঠাকুর দর্শন করে আবার ওপাশ দিয়ে বেরিয়ে যেতে হবে। তো চলুন আমি ওখান থেকে আপনাদের দেখাই। এবং এই জায়গায় এই যে দেখতে পাচ্ছেন এই সুড়ঙ্গটা, এই সুড়ঙ্গের উপরে যে সাপোর্ট, এই সাপোর্টটাও কিন্তু সেই পুরনো আমলেরই তৈরি করা। কিভাবে যে তৈরি করেছে তখনকার দিনের আর্কিটেকচাররা, মানে এটা সত্যি ভাবনার বাইরে যে তারা সেই সময়ও এতটা টেকনোলজি ব্যবহার করেছে। এখন হয়তো এতটা টেকনোলজি অ্যাভেলেবেল হয়ে গেছে বা মানুষ রপ্ত করে ফেলেছে, কিন্তু সেই সময় কিভাবে হয়েছে সেই ইতিহাস, সেই ধোঁয়াশা কিন্তু এখনও আমাদের মধ্যে রয়ে গেছে।
আর সবথেকে বড় কথা এর ধোঁয়াশার আরেকটি কারণ যেটা হচ্ছে গিয়ে এর ইতিহাস কিন্তু সম্পূর্ণভাবে জানা যায়নি, এর পুঁথি অনেকটাই হারিয়ে গেছে, যা ছিল তা এই কর্তৃপক্ষদের কাছেই রয়েছে এবং তারা কিন্তু যথাযথ বলারও মানে তারা যতটুকু জানে ততটুকুই আর কি বলছে এবং এর বাইরেও কিন্তু অনেক ইতিহাস রয়েছে যেটা তারা নিজেরাও জানে না। তো সেই ইতিহাস যদি খুঁজে পাওয়া যেত তাহলে হয়তো এই কাকিনাড়ার মাদ্রাল হনুমান মন্দির বলুন বা অন্নপূর্ণা দেবীর মন্দির বলুন, তার ইতিহাস কিন্তু অনেকটাই ক্লিয়ার হয়ে যেত। অন্নপূর্ণা দেবীর মূর্তি দর্শনের পরে এরপর আমরা সোজাসুজি চলে যাব শিবলিঙ্গর দর্শনে। ওই অন্নপূর্ণা দেবীর মন্দিরের ঠিক নিচেই গ্রাউন্ডেই কিন্তু রয়েছে একটি বিশাল বড় শিবলিঙ্গ, যেটি অনেকটাই প্রাচীন এবং শিবলিঙ্গ বা শিব মন্দিরে ঢোকার ঠিক আগেই নন্দী মহারাজ, এটা স্বাভাবিক যে কোনো শিব মন্দিরে ঢোকার আগে বাইরেই তার জন্য মানে শিব ঠাকুরের জন্য অপেক্ষা করে থাকে নন্দী মহারাজ, তো তিনি বাইরেই বসে আছে। তো আমরা এবার একটু ভেতরে ঢুকি এবং ভেতরে ঢোকার মুখেই যে সুড়ঙ্গটা দেখুন খালি, এখানে এখন বর্তমানে মানে পাথর বসানো হয়েছে, জানি না এটা এর মধ্যেই বসানো না অনেক পুরনো পাথর বসানো, কিন্তু এই যে পাথরগুলো দেখতে পাচ্ছি এগুলো কিন্তু মানে নতুন করেই বসানো। এই যে ওম চিহ্ন রয়েছে, স্বস্তিক চিহ্ন রয়েছে, তো এই জিনিসটা হয়তো নতুন, কিন্তু এই যে পাথরটা, এই পাথরগুলো মনে হয় পুরনো এবং এই যে স্ট্রাকচারটা তৈরি করা হয়েছে এই স্ট্রাকচারও কিন্তু সেই সময় করা হয়েছে, যে সময় আমরা হয়তো ভাবতেও পারি না যে এই রকম একটা সুড়ঙ্গ কেটে তাকে সুন্দরভাবে কাটিং করে প্রত্যেকটা স্তম্ভ সাইডে ব্যবহার করে মানে এরকমও একটা মন্দির তৈরি করা যায়। এবং এত বড় মন্দির যেই দুটো লোহার স্তম্ভের ওপর দাঁড়িয়ে রয়েছে, দেখতেই পাচ্ছেন কালো আকৃতির এই দুটো স্তম্ভের ওপরে এই ওপরের মন্দিরটা দাঁড়িয়ে রয়েছে এবং ঠিক তার নিচেই গর্ভগৃহ বলা যেতে পারে, সেখানে কিন্তু একটি শিবলিঙ্গ রয়েছে এবং শিবলিঙ্গ ডিজাইনটা দেখে মনে হচ্ছে অনেকটাই প্রাচীন একটি শিবলিঙ্গ। এবং এ পাশ দিয়ে কিন্তু বাহিরের পথ রয়েছে, হয়তো রামনবমী বা হনুমান জয়ন্তীর সময় এই গেট খুলে দেওয়া হয় ভক্তদের জন্য, কেননা তখন এতটাই ভিড় থাকে যে হয়তো 2 ওয়ে করে দেওয়া হয়, একদিক দিয়ে এন্ট্রান্স এবং আরেক দিক দিয়ে এক্সিট, এদিক দিয়ে বোধহয় বেরিয়ে যাওয়ার পথ। তো অন্নপূর্ণা দেবীর মন্দিরের ঠিক সোজাসুজি আপনারা যদি চলে আসেন তাহলে এখানেও একটা কিন্তু মন্দির রয়েছে, যেখানে শ্রী রামচন্দ্র, শ্রী লক্ষ্মণ এবং মা সীতার একটা মূর্তি রয়েছে, রাধাকৃষ্ণের একটা মূর্তি রয়েছে এবং দেওয়ালে কিন্তু অনেক দেবদেবীরও মূর্তি রয়েছে। তো চলুন সেটাও দেখে নিই। তো সবার ফার্স্টে আমি বাঁদিকে যাব, এখানে যদি আপনারা লক্ষ্য করেন তাহলে দেখতে পারবেন এখানে রাধাকৃষ্ণের একটি মূর্তি রয়েছে এবং তাদের ঠিক পাশেই গৌর নিতাইয়ের মূর্তি রয়েছে। তো এখানে শ্রী রাধাকৃষ্ণের মূর্তি আপনারা দেখতে পাবেন, এখানে শ্রীকৃষ্ণের বাল্যকালে যে দৃশ্য, উপরে বাসুকী নাগ এবং তাকে নিয়ে যাওয়া হচ্ছিল গোকুলে, তো সেই মানে কৃষ্ণের লীলা কিন্তু এখানে রয়েছে। এখানে গোবর্ধন পর্বত কেনো আঙুলে যে তুলেছিল এবং আশেপাশে গোপী বা গোপিনীরা যে গোবর্ধন পর্বতটা ধরে রেখেছিল, তো সেই দৃশ্যও রয়েছে। এবং ওপাশে যে দেখতে পাচ্ছেন কৃষ্ণ মানে বাঁশি বাজাচ্ছে, সেই একটা মূর্তি এখানে ওয়ালের ওপরে সাজানো রয়েছে। এবং এপাশে যদি আমি যাই তাহলে আপনারা লক্ষ্য করতে পারবেন বাল্মীকির একটা মূর্তি রয়েছে ওয়ালের ওপরে, তার ঠিক পাশেই রয়েছে শ্রী রামচন্দ্র, শ্রী লক্ষ্মণ এবং মা সীতার একটি মূর্তি এবং মাঝখানে কিন্তু আরেকটি রয়েছে মন্দির, এখানে কিন্তু প্রভু রামচন্দ্র, প্রভু লক্ষ্মণ এবং মা সীতার মূর্তি রয়েছে এবং অবভিয়াসলি তার পাশে বা তার ভক্ত যে হনুমান তারও মূর্তি থাকবেই, তো তারও মূর্তি রয়েছে। এবং পাশে হনুমানজির সেই যে পর্বত নিয়ে যাচ্ছিল সেই মূর্তিও রয়েছে এবং রামচন্দ্রের একটা সিঙ্গেল মূর্তি এখানে রয়েছে। তো এই মন্দিরে আসলে একটা আলাদা অনুভূতি মনে হবে, পুরো ঠান্ডা, মানে এখন এতটাই গরম বাইরে কিন্তু মন্দিরের ভেতরটা সত্যি খুব ঠান্ডা। এখানে বসে কিন্তু আপনারা অনেকটাই টাইম কাটাতে পারেন। তো এই টোটাল 3-4টে জায়গা রয়েছে যেখানে ঠাকুরের মূর্তি রয়েছে এবং এই পার্ক তো অবশ্যই রয়েছে যেখানে আপনারা সময় কাটাতে পারেন। তো চলুন পুরো মন্দির চত্বরটা তো আমি আপনাদেরকে দেখালাম এবং এই মন্দিরের যে পুরনো ইতিহাস সেই ইতিহাসটাও তো আপনাদের সামনে তুলে ধরবো। তো তার জন্য এখানে
একজন রয়েছেন, তিনি এই মন্দিরের ইতিহাস সম্পর্কে অনেকটাই জানেন। তো তার কাছেই যাব এবং তার কাছ থেকেই সমস্ত ইতিহাস শুনে নেব। হনুমানজির মন্দিরের ঠিক সামনেই কিন্তু একটা বেল গাছ রয়েছে, যেখানে মানুষ ওড়না দিয়ে ঢিল বাঁধে মনস্কামনা পূর্ণ করার জন্য, এবং যাদের মনস্কামনা পূর্ণ হয় তারা হয়তো এখান থেকে ঢিল খুলে নিয়ে ওই সোজা জলে ভাসিয়ে দেয়। তো প্রত্যেকটা মন্দিরেই এই জিনিসটা থাকে, কোথাও না কোথাও মানত করার জন্য একটি বিশেষ জায়গা থাকে। তো হনুমানজির মন্দিরের ঠিক সামনেই এখানে এই বেল গাছটা রয়েছে, তার চারিপাশে বেদি করা রয়েছে। তো এখানেই কিন্তু আপনারা যদি চান তাহলে এখানে ওড়না বাঁধতে পারেন মনস্কামনা পূরণের জন্য। মন্দিরের এখানে কিন্তু বিশেষ পুজোর দিনের কথা উল্লেখ রয়েছে। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু প্রায় 4টে পুজো হয়ে গেছে। 2রা ফেব্রুয়ারি ছিল গণেশ পুজো, 3রা ফেব্রুয়ারি ছিল সরস্বতী পুজো, 26শে ফেব্রুয়ারি ছিল শিবরাত্রি, 14ই মার্চ ছিল দোলযাত্রা, এবং বাকি যে 5টা রয়েছে না, এই 5টা পুজোতে আপনারা অংশগ্রহণ করতে পারেন। 5ই এপ্রিল শনিবার পড়ছে অন্নপূর্ণা দেবীর পুজো, 6ই এপ্রিল রবিবার পড়ছে রামনবমী, এবং 12ই এপ্রিল শনিবার পড়ছে হনুমান জয়ন্তী। তো এই 3টি পুজো কিন্তু এখানে বেশ বড় করে হয়, এবং বাদবাকি অনেক পুজো হয় এখানে। বাঙালির যেরকম 12 মাসে 13 পার্বণ, সেই রকমই এখানে কিন্তু 12 মাসে প্রায় 17-18 পার্বণ, প্রচুর পুজো হয় এই মন্দির জুড়ে, এবং সেই বিষয়ে তো আমি আপনাদের জানাবই। নাম বলুন। সপরিবার সহিত মঙ্গল কামনার্থে চতুর্বর্গ ফলপ্রাপ্তি কামনায় এস জবা পুষ্পমাল্যম। তো এই মুহূর্তে আমার সামনে রয়েছে এই মন্দিরের একজন সেবাই। তো তার কাছ থেকে আমি অনেক তথ্যই পাবো, এবং সেই তথ্য আমি আপনাদের সামনে উপস্থাপন করব। এই মন্দিরের ইতিহাস আমরা অনেকেই ধোঁয়াশার মধ্যে রয়েছি। তো সবার ফার্স্টেই আমি নমস্কার জানাই তাকে। আমার চ্যানেলে আপনাকে স্বাগতম। তো আপনার কাছ থেকে দাদা জানতে চাইবো এই মন্দিরের প্রথম থেকে যে ইতিহাসটা, যেটা আপনার যতটুকু জানা আছে। আমি শুনেছি যে এর ইতিহাস অনেকের কাছেই অজানা, কিছু উদ্ধার হয়েছে, এখনও কিছু চাপা পড়েই রয়েছে মাটির নিচে। তো এই মূর্তিও শুনেছিলাম যে একটা টাইমে মানুষের সামনে ছিল না, সেটা স্বপ্নাদেশে মানুষের সামনে প্রকাশ পেয়েছে। তো যাই হোক, সেই ইতিহাসটা যদি আপনি ছোট্ট করে বলেন। এইটা প্রায় 100 বছরের বেশি পুরনো এই মন্দির। এই মন্দিরটা যিনি তৈরি করেছিলেন পঞ্চানন ঘোষাল। পঞ্চানন ঘোষালের স্ত্রী ধর্মপরায়ণা ছিলেন, খুবই ধার্মিক প্রকৃতি ছিলেন। উনি একদিন স্বপ্নে দেখছেন যে বাবা বজরংবলী মাটির তলায় জলের নিচে, এখানে সবসময় জল ওঠে দেখবেন, মাটির তলায় জলের নিচে বিশ্রামরত অবস্থায় রয়েছে রাম রাবণের যুদ্ধের পর। সেই হিসাবেই উনি ওনার স্বপ্নটাকে বাস্তবে রূপায়িত করেছেন। সেইভাবেই মন্দিরটাকে এইভাবে নির্মাণ করা হয়েছে। এবং আমাদের এই মন্দিরে অঞ্চলটি মাদ্রাল হনুমান মন্দির নামে পরিচিত, কিন্তু আমাদের মন্দিরের ভিতরে অনেক দেবদেবীর স্থান আছে। যেমন আমাদের এই হনুমান মন্দিরের পিছন দিকে একদম যদি আপনি অন্নপূর্ণা মন্দির দেখতে পান, উত্তর দিকে গেলে অন্নপূর্ণা মন্দির দেখতে পাবেন। ওপরে মা অন্নপূর্ণা মন্দির, নিচে মাটির সুড়ঙ্গ দিয়ে গেলে আপনি শিব মন্দির দেখতে পাবেন। ঠিক বাবা বজরংবলী মন্দিরের পূর্ব দিকে পাবেন আপনি রাম মন্দির, কৃষ্ণ মন্দির। বাবা বজরংবলী মন্দিরের দক্ষিণ দিকে পাবেন গণেশ মন্দির, যেটা আমাদের মন্দিরে একদম প্রবেশ পথের সামনে আছে। তারও দক্ষিণে পাবেন মা পাতাল ভৈরবী, দক্ষিণে কালিকার মন্দির। আমাদের এই মন্দিরটিতে বিশেষত এই হচ্ছে, আমাদের এই মন্দিরে সারা বছর ইংরেজি মাসের প্রথম দিন 1 জানুয়ারি থেকে সারা বছর বিভিন্ন অনুষ্ঠান হয়। একটা বাংলায় প্রবাদ বাক্য আছে যেটা 12 মাসে 13 পার্বণ, কিন্তু আমাদের এখানে প্রায় 18 থেকে 19টা পার্বণ হয়। ইংরেজি মাসের প্রথম 1 জানুয়ারি সেদিন আমাদের এখানে বিশ্ব শান্তি যজ্ঞের আয়োজন করা। বিশ্ব শান্তির যুগ আমরা এই কারণে বলি, সারা বিশ্বের মানুষের মঙ্গল, শান্তি, আয়, উন্নতি কামনা করে আমরা একটা অখণ্ড সারাদিনব্যাপী যজ্ঞের আয়োজন করে থাকি। এই যজ্ঞে যত ভক্তরা আছে, তারা যারা এই যজ্ঞে বসতে চায় সবাই বসতে পারে। তার জন্য আমাদের এখানে কোনো মূল্য ধরা নেই এবং কোনো নিয়মকানুনের ব্যাপার নেই যে ছেলে বসবেন মেয়ে বসবেন, এরকম কোনো ব্যাপার নেই। শুধু আমাদের এখানে বাবা বজরংবলীকে মহিলারা স্পর্শ করতে পারে না। বাবা বজরংবলীর পাশে যে খড়মটা আছে, খড়মটা মহিলারা স্পর্শ করতে পারে। আর আমাদের বাবা বজরংবলী 16 ফুট লম্বা।
এইটা শুধু পশ্চিমবঙ্গে নয়, সারা বিশ্বের সবথেকে বড় সাহিত্য বাবা বজরঙ্গবলী। আচ্ছা আরেকটা আছে প্রয়াগ আছে, তবে এত বড় নয়, আকারে একটুখানি ছোট। আচ্ছা, আমি এই প্রসঙ্গে একটা জিনিস বলি, মন্দিরের বিষয়ে তো আমি আরেকটু জানবো পরে, কিন্তু ভারতবর্ষের মধ্যে আমার জানা 3টি মন্দির রয়েছে যেখানে হনুমানজি সাহিত্য অবস্থায় রয়েছে। একটি মহারাষ্ট্রে রয়েছে, একটি মধ্যপ্রদেশ এবং একটি উত্তরপ্রদেশে রয়েছে। কিন্তু ইন্টারনেটে যখন সার্চ করা হয় না, তখন এই 3টেরই সন্ধান পাওয়া যায়। কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে এই যে মাদ্রাল হনুমান যে মন্দির, এর কিন্তু কোনো উল্লেখ নেই। এর পেছনে রহস্যটা কি? মানে এটা কি সেরকমভাবে মানুষের কাছে আসেনি? সেভাবে মানুষের কাছে এখনো পৌঁছেনি। আমরা সেভাবে ইন্টারনেটে এটাকে সেভাবে আমরা প্রকাশ করিনি, সেভাবে প্রতিস্থাপন করে উঠতে পারিনি। এইটা একটা সময় মন্দিরটা বন্ধ অবস্থায় ছিল, নকশাল পিরিয়ডে। এখানে ডাকাতদেরও অনেক উৎপাত ছিল, ঠিক আছে। রঘু ডাকাতের নাম অনেক বাংলা সিনেমায় দেখে থাকবেন, কিন্তু সেই রঘু ডাকাতের আসল বাড়িটাই ছিল এখানে। আচ্ছা আচ্ছা, এর পাশে অঞ্চলে। আর আমাদের মন্দিরের পশ্চিম দিকে যে দিঘিটা দেখছেন, এটা হচ্ছে সেই বিখ্যাত কালা দিঘি, যেটা ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ইন্ডিয়ান উপন্যাসও উল্লেখ আছে, কালা দিঘি। এটা দীর্ঘদিন মানুষের চোখের অন্তরালে ছিল এটা। এটা আপনি আজকে যেরকম দেখছেন এরকমটি ছিল না। আজ থেকে 20 বছর আগেও এই জায়গাটাতে মানুষ, 20-22 বছর আগে মানুষ এই জায়গাটাতে খুব কম আসতো। এই মন্দিরের বিষয়টা এমন ছিল, মন্দিরটা একসময় জনমানুষের আড়ালে ছিল। কেন কি, যেহেতু এই জায়গাটায় ডাকাতদের একটা উপদ্রব ছিল, ডাকাতদের বাস ছিল, অনেকে আসতে ভয় পেত। একজন সাধু খালি সে এসে পুজো দিয়ে চলে যেত দুবেলা, ঠিক আছে। এই বাবা বজরঙ্গবলী জলের তলায় নোংরা অবস্থাতে পড়েছিল, নোংরা জলের তলায়। কিন্তু ইচ্ছাপুরের এক ভদ্রলোককে 2002 সালে বাবা স্বপ্নে দেখা দেন এবং তাকে আদেশ দেন যে বাবা বজরঙ্গবলীকে উদ্ধার করবার জন্যে। তখন সেই ভদ্রলোক ইচ্ছাপুর থেকে আসে, এখানে এসে চারপাশে পুরো কাকিনাড়া অঞ্চলে তন্ন তন্ন করে খুঁজে বেরিয়েছে, কোথাও এই মন্দিরের হদিশ পাইনি। কাকিনাড়া অঞ্চলে বহু পুরনো শিব মন্দির আছে, কালী মন্দির আছে, নবরত্ন মন্দির আছে, এখানে কালী মন্দিরের আদলে তৈরি বহু মন্দির আছে, ঠিক আছে। উনি যখন ফেড আপ হয়ে যান, তারপরে উনি যখন মাদ্রাল এইদিকে আসেন, তখন এইদিকে একজন খুব বয়স্ক লোক, তিনি তাকে এই মন্দিরের হদিশটা দেন। এই মন্দিরের হদিশ দেওয়ার পরে উনি যখন এখানটাতে আসেন, ওনার তখন বয়স খুবই অল্প। ওনার সাথে সাথে আরও আশেপাশে এলাকায় কিছু ছেলেপেলেরা আছে, বয়স্করা এসে থেকে তখন শুরু হয় এই মন্দিরকে সংস্কার করার, মন্দিরকে বাবাকে উদ্ধার করবার। তারপর থেকে আবার 2002 সালের পর থেকে আবার জাঁকজমকভাবে পুজো হয়। আগে অত ইয়েভাবে পুজো হতো না, তারপরেই বাবাকে উদ্ধার করা হয়। ব্যক্তির নাম কি ছিল? ব্যক্তিটির নাম ছিল আপনার নীলাদ্রি সরকার। উনি এখনো জীবিত আছেন? হ্যাঁ, এখনো জীবিত আছে, আমাদের মন্দিরে আসেন। ওনার সাথে আবার সাক্ষাৎ হবে আপনাদের কবে? এই রামনবমীতে। রামনবমীতে উনি সপরিবারে বোধহয় আসবেন? সপরিবারে আসেন। আচ্ছা, সেই মুহূর্তে ওনার সাথে হয়তো দেখা হতে পারে। এই ব্যক্তি এখনো জীবিত, আমি এটা প্রথম শুনলাম। আশা করি আমার মতো অনেকেই প্রথম শুনলেন যে সেই ব্যক্তি এখনো জীবিত, যে এই মাদ্রাল হনুমান মন্দিরের এই হনুমানজির সাহিত্য মূর্তির রূপটাকে বের করেছে সমাজের সামনে। তার সাথে সাক্ষাৎ করতে হলে আপনাদের অবশ্যই এই বছর রামনবমীতে আসতে হবে এবং সেই ব্যক্তি আচ্ছা বিকেলের দিকে আসবে, তো সেই ব্যক্তির সাথে দেখা করতে পারবেন। হনুমান জয়ন্তীর দিন সকালবেলায় আসবে, রামনবমীর দিন বিকালের দিকে আসেন, ঠিক আছে। সকালের দিকে বাড়িতেও পুজো করে, যেহেতু বাবা বজরঙ্গবলী খুব বড় ভক্ত। আচ্ছা আচ্ছা, মানে আমরা ওর ধারে কাছে, ওনার ধারে কাছেও যেতে পারবো না, ভাবে সেটাই সবার সামনে নিয়ে আসলে নিশ্চয়ই তার ভেতরে সেই অগাধ ভক্তিটা আছে। সেটাই ঠিক আছে, যাদের যাদের প্রয়োজন হবে তার সাথে সাক্ষাৎ করার, তার সাথে সেদিন এসে আপনারা সাক্ষাৎ করুন। আশা করি ভিডিওটা আপনাদের কাছে অনেকটাই ইনফরমেটিভ হলো, এবং যদি ইনফরমেটিভ মনে হয় কমেন্টসে জানাবেন, জয় বজরংবলী লিখবেন, এবং ভিডিওটা ভালো হলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন। মানুষই যারা আমাদের পশ্চিমবঙ্গের অনেক মানুষ রয়েছে, তারা এই তথ্য থেকে এখনও বিভ্রান্ত হয়ে রয়েছে। অনেকেই সঠিক তথ্য পায়নি। অনেকে বলে যে হনুমানজি যখন সঞ্জীবনী বুটি নিয়ে যাচ্ছিলেন তখন এখানে শায়িত হয়েছিলেন। এটা ভুল ধারণা। অনেকেই এটা কিন্তু মিথ্যে প্রচার করে, এবং সেই জিনিসটা হ্যাঁ, এটা একটা লজিক্যালিও ব্যাপার রয়েছে। দেখুন, পরিষ্কার কথা, আমরা কিন্তু কোনো প্রচারের পক্ষে নই। না, প্রচারের পক্ষে থাকলে হয়তো এতদিন অনেক মানুষের কাছে পৌঁছতো। একদম তাই। আমরা যদি প্রচারের পক্ষে থাকতাম তাহলে আজকে আমাদের মন্দির ওই গুগল খুলে, নেট খুললেও সবসময় পেয়ে, এখন পাবেন রিসেন্ট ওই আপনার হনুমান মন্দির ইয়ে করে সার্চ করলে মাদ্রাল হনুমান মন্দির, মাদ্রাল হনুমান মন্দির আসছে। আমাদের এখানে মেইন পূজার উপকরণ হচ্ছে বাবার পায়ে সিঁদুর, যেটা গেরুয়া সিঁদুর, আর হচ্ছে লাড্ডু।
কেউ কলা ফল এগুলো নিয়ে আসে। মেইন হচ্ছে লাড্ডু আর বাবার সিঁদুর, এই দুটো হচ্ছে মাছ, এই দুটো আমাদের এখানে লাগে। এগুলো আমাদের মন্দিরের ভিতরে অনেকগুলো দোকান আছে, 10-12টা দোকান আছে, তাদের কাছ থেকেই আপনারা সবাই পেয়ে যাবেন। আমাদের এই মন্দিরটা প্রতিদিন সকাল 7টা থেকে রাত্রি 9টা পর্যন্ত খোলা থাকে। দুপুরে 2 ঘন্টা 2টো থেকে 4টে পর্যন্ত বন্ধ থাকে। খালি শনিবার, রবিবার এবং মঙ্গলবার সারাদিন খোলা থাকে। এখন আমাদের মন্দিরে শনিবার ও মঙ্গলবার করে ভোগ হয়। আমাদের মন্দিরটা কাকিনাড়া, কিন্তু কাকিনাড় নৈহাটি স্টেশনে মাঝামাঝি, রেল স্টেশনে মাঝামাঝি। এটা বাইপাস ধরে আসলে বোধহয় সুবিধা হবে, কল্যাণী কল্যাণী এক্সপ্রেস হয়ে আসলে একদম কাছে, 200 মিটারের ভেতরে এই মন্দিরটা। এছাড়াও যারা দূর থেকে আসছে তারা নৈহাটি স্টেশনে নেমেও আসতে পারে, কাকিনাড়া স্টেশন নেমেও আসতে পারে। আর বাই রোডে একদম কাছেই, রোডের একদম হাই রোডের কাছে। আচ্ছা, বলছি যে হনুমানজির হাতের দিকে, লেজের দিকে, মাথার ওপাশে, গদার দিকে কটা সুরঙ্গ দেখলাম, ছোট ছোট পাইপ। এই চ্যানেলটা অ্যাকচুয়ালি কিসের? এই চ্যানেলটা হচ্ছে অ্যাকচুয়ালি এইটাতে একটা সিস্টেম করা ছিল। মাথার দিকে দেখবি যেখানে পাম্পের গর্তটা আছে, এটা সিস্টেম ছিল যে পাথরের উপরে একটা চাপা দেওয়া থাকে। ওই পাথরটা তুলে দিলে জলে ভরে যেত, পাথরটা আবার চাপা দিয়ে দিলে জলটা অটোমেটিক বেরিয়ে যেত। কিন্তু আমাদের আরও আগে, মানে বেশ কয়েক বছর পরে, 20-25 বছর আগে, এইটাকে কোনো এক ভক্ত, একজন দুজন মিলে তারা এটাকে মার্বেল লাগানোর জন্য প্রস্তাব দিয়েছিল। তখন যারা মন্দিরের দায়িত্বে ছিলেন তারা মার্বেল তো লাগিয়েছিলেন। এই লাগাতে গিয়ে কী হয়েছে, সেই টেকনোলজিটা নষ্ট হয়ে গেছে, ঠিক আছে? যার ফলে কি হচ্ছে, চারদিক থেকে জল উঠছে। এবং এর সাথে কি গঙ্গা নদীর কোনো অ্যাটাচ রয়েছে? আমি শুনেছিলাম যে এই চ্যানেল, শুনেছিলাম, আপনিও শুনেছিলেন সময় যে জোয়ার ভাটাতে, কেন কি যে দিঘিটা যা দেখছেন, হ্যাঁ, দিঘিটা এখন 21 বিঘার উপরে জমিতে রয়েছে, কিন্তু দিঘিটা এত ছোট না। দিঘিটা ছিল কম করে 150 বিঘার উপরে জমির উপরে দিঘিটা ছিল, যা প্রায় গঙ্গার অনেকটাই কাছাকাছি ছিল। ফলে কি হতো, জোয়ার ভাটাতে কমা বাড়ার একটা বিশেষ চলতো এখানে, যার জন্য এটা গঙ্গার সাথে একটা কানেকশন রয়েছে এরকম আর কি বলা যায়। আর বাবার এখানে এসে কেউ খালি হাতে ফেরে না। আর এত সুন্দর, এত শান্তির জায়গা, এখানে একবার আসলে মনে হয় যে এখানেই বসে থাকি। এখান থেকে যাওয়ার সময় মনে হয় যে বারবার আসি। তাই হয়, যত ভক্তরা আসে, কেউ যদি প্রথমে একবার এখানে পা রাখে, তাকে তারপরে বারবার আসতে হয়। এটা একমাত্র বাবার মহিমা। জয় বজরংবলী, জয় শ্রী। আশা করি ভিডিওটা আপনাদের কাছে অনেকটাই ইনফরমেটিভ হলো, এবং যদি ইনফরমেটিভ মনে হয় কমেন্টসে জানাবেন, জয় বজরংবলী লিখবেন, এবং ভিডিওটা ভালো হলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন। ঠিক আছে দাদা, অসংখ্য ধন্যবাদ আপনাকে। বাড়ির এতটা কাছে এত সুন্দর একটা জায়গা, এত সুন্দর একটা মন্দির, এটা আমার জানা ছিল না। এসে অনেক কিছুই জানতে পারলাম, অনেক ইতিহাস জানা গেল এখানকার যারা কর্তৃপক্ষে রয়েছে, যারা সেবায়িত রয়েছে তাদের কাছ থেকে, এবং আশা করি এই ভিডিওর মাধ্যমে অনেক কিছুই আপনারাও জানতে পারলেন। সামনেই 5ই এপ্রিল, 6ই এপ্রিল এবং 12ই এপ্রিল বিরাট বড় বড় অনুষ্ঠান রয়েছে। 5ই এপ্রিল শনিবার রয়েছে অন্নকূট পুজো, তো সেই সময় এখানে বেশ জাঁকজমক হয়। তার পরের দিনই রয়েছে 6ই এপ্রিল রামনবমী, সেই সময় কিন্তু এখানে অনেক বড় বড় জৌলুস বেরোয়, এবং তার জন্য কিন্তু প্রচুর পুলিশ প্রোটেকশন থাকে, প্রচুর নিরাপত্তা বাহিনীরা থাকে, এবং এই মন্দিরে ঢোকাটা কিন্তু এক প্রকার মানে অস্বাভাবিক হয়ে যায়। তো বিশাল ভিড় হয় সেই মুহূর্তে। যদি আপনারা তখন আসেন তাহলে সেই পরিবেশটা উপলব্ধি করতে পারেন। এবং তাছাড়াও শেষের দিকে রয়েছে হনুমান জয়ন্তী, যেটি 12ই এপ্রিল রয়েছে, এবার শনিবার পড়েছে। তো সেই সময়ে কিন্তু এইখানকার পরিস্থিতি পুরোটাই চেঞ্জ হয়ে যায়। এখন যতটা ফাঁকা দেখছেন তখন এতটা ফাঁকা থাকবে না। প্রচুর মানুষ, পশ্চিমবঙ্গের অনেক মানুষই কিন্তু যারা জানে আর কি, তারা এই মন্দিরে ছুটে আসে এই সময়গুলোতে, এবং এখানে এসে পুজো দেয় এবং তাদের মনস্কামনা জানায়। তো ভিডিওতে আর কিছু দেখানোর নেই, আশেপাশে প্রত্যেকটা জিনিস আমি আপনাদের নিখুঁতভাবে দেখানোর চেষ্টা করেছি। ভিডিওটা আশা করি ভালো লেগেছে, এবং যদি ভালো লাগে তার প্রমাণ আপনাদের কমেন্টের মাধ্যমে আমি পাবো। এবং ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইকই আমাকে উৎসাহিত করে নেক্সট ভিডিও আনার জন্য। তো চলুন, এর পরবর্তীতে আমি আরও অজানা ইতিহাস নিয়ে আসার চেষ্টা করব, অজানা জায়গায় যাব, তাকে আপনাদের সামনে উপস্থাপন করব। ততদিনের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভরাত্রি।